কিন্তু 80% এনসিপির মধ্যে জামাত শিবিরের নেতৃবৃন্দ ঢুকিয়ে দিল। ওই যে ওই পলিসির জায়গা থেকে যে এনসিপিকে আমাদের থেকে বড় হতে দিব না। প্রধানমন্ত্রীকে দেখছি, এই প্রধানমন্ত্রীকে আপনি আমি দেখার সুযোগ পেতাম না, তাকে অবশ্যই ফাঁসিতে ঝোলাতো শেখ হাসিনা। যাদের মাধ্যমে আমরা আসলে নতুন একটা দেশ পাবো, নতুন একটা জাতি পাবো, তারা আমাদেরকে আলোকিত করবে, এনলাইটিং একটা পাওয়ার, যাদের মধ্যে যারা জেনজির মধ্যে তারা আছে, তারা আসলে সবাইকে তারা পরিচালিত করবে, এরকম একটা আলোকিত একটা গ্রুপ হচ্ছে এনসিপি। তো আর জামাত ইসলামী তো ভিন্ন। কিন্তু তাহলে জামাত ইসলামের কথা আমরা এনসিপির মুখ দিয়ে কেন শুনতে পাচ্ছি? দেখেন, আমাদের খুব দুর্ভাগ্য, নেপালে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা এসেছে না, বাংলাদেশে কেন আসলো না? আমি মনে করি যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো, তাহলে এদেশের হয়তো ভিন্ন প্রেক্ষাপট আমাদের দেখা লাগতো। কিন্তু ওই যে তারা ভুল করলো, ক্ষমতার স্টেক নিতে হবে, নির্বাচন ছাড়া একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেই সরকার সংস্কারের নামে, বিচারের নামে তারা একটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এবং এই দীর্ঘ সময়ে আমাদের ক্ষমতার স্টেক আমরা তৈরি করব। দেখেন, নাহিদ ইসলাম তিনি কিন্তু ক্ষমতায় থেকেই দল গঠন করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ নাহিদ ইসলাম দল গঠনের সময় তার মন্ত্রীপাড়ায় যে বাসভবন ছিল, সেখানে আমাদেরকে অসংখ্যবার ডেকেছেন, বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে। তো সেই সময় তিনি আসলে ওই পদে থেকেই দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তি তাদেরকে নিয়ে সমন্বিতভাবে। তো নাহিদ ইসলাম যে সময় দল গঠন করলেন, তার আগে তো পদত্যাগ করলেন, তাই না? দল গঠিত হয়ে গেল, এরপরে দেখবেন যে এই দল বাংলাদেশে যে একটি সম্ভাবনা, যেটা আপনি বললেন যে এই দল তো আমাদেরকে পথ দেখাবে, নতুন শক্তি যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জামাত ইসলাম মনে করলো যে বিএনপি বড় একটি দল, বিএনপির মতন বড় হওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়, কিন্তু এই মুহূর্তে আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি, অর্থাৎ আমরা দ্বিতীয় বৃহত্তম দল। যদি এনসিপি এখন সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব থাকে না। ওই যে এনসিপি গঠন শুরু হলো, গঠনের প্রক্রিয়া, সেই সময় থেকে শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ, কর্মী বা বর্তমানে যারা আছে, তাদেরকে এনসিপির মধ্যে ঢুকিয়ে দিল। এটা কি গুপ্ত? আমি আসতেছি, এটাও গুপ্ত পলিসি, ঢুকিয়ে দিল। এখন যেটি হলো, দেখেন, পরবর্তীতে যেটি হলো, তাদের মধ্যে জামাত শিবিরের বলাইটা বেশি। হ্যাঁ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা হয়তো জামাত শিবিরের সাথে সম্পৃক্ত না, কিন্তু 80% এনসিপির মধ্যে জামাত শিবিরের নেতৃবৃন্দ ঢুকিয়ে দিল ওই যে ওই পলিসির জায়গা থেকে যে এনসিপিকে আমাদের থেকে বড় হতে দিব না। এবং দেখেন, আমরা দেখলাম পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এটা বুঝেছিল, তারা এই পলিসি বুঝে ফেলালো। তো যে কারণে অনেকে বাদও দিয়েছে, কিন্তু নানানভাবে নানান কৌশলে বাদও দিয়েছে। তো একটা সময় আর আসলে এই কৌশলের সাথে এনসিপি পেরে দেয়নি, কারণ যে ছেলে ছাত্র দল করে বা অন্য দল করে, সে তো আর এনসিপিতে যাচ্ছে না। এখন সাধারণ মানুষ সবাই তো আর পলিটিক্স করবে না, তাহলে লোক কই থেকে আসবে? সুতরাং তারা বাধ্য হয়ে জামাত এবং শিবিরের যারা আসতে চাইলো তাদেরকে অ্যালাউ করলো এবং তাদের নিয়ে এখনো পর্যন্ত পলিটিক্স করতেছে। দেখবেন যে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন বা এই সময়ের আগে পরে এনসিপির মধ্যে জামাত শিবিরের মধ্যে ব্যাপক মতপার্থক্য, যেটা আমরা দেখেছি যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি পর্যন্ত বলেছেন যে বাপের থেকে বড় হইতে চেয়েও না। নানান সমালোচনা, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে জামাত ইসলাম ভারতের তৈরি করা একটি দল, এমনকি হাসনাত তিনি বলেছেন যে জামাত ইসলাম কি ইসলামিক দল, প্রশ্ন করেছেন। তো এই বিতর্কগুলো আমরা দেখেছি। তো এই যে আপনার মানে এনসিপির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু এরকম তাদেরকে বিতর্কিত করা নানানভাবে, তারপরে তাদের মধ্যে ঢুকে পড়া, এই সম্ভাবনাটা অনেকটা আসলে আমার কাছে মনে হয় দুর্বল হয়ে গেল। তো যখন নির্বাচনের সময়টা আসলো, তখন দেখেন এনসিপি চেয়েছিল বিএনপির সাথে জোট করতে, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, যদিও তাদের ওই যে 80% কর্মী, তারা কিন্তু বারবার চাচ্ছিল যে জামাতের সাথে জোট করুক, কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ দেখলো না, আমরা তো আসলে কোনো ইসলামিক দলের সাথে বা 71-এর দায়েসে এরকম কোনো দলের সাথে জোট করতে পারি না। যে কারণে নাহিদ ইসলাম বলেছিল যে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এবং এ ধরনের নানান বক্তব্য কিন্তু আমরা দেখেছি নাহিদ ইসলামের পক্ষ থেকে। ও আরেকটা কথা বলেছিল যে যাদের ঐতিহাসিক দায় আছে তাদের সাথে আমরা জোট করব না। তার মানে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলিয়েছিল জামাতের সাথে জোটে যাবে না। কিন্তু এরপরে কেন্দ্রীয় কমিটির মিটিং ডাকলো, ওই যে জামাতের যে পলিসি, যেহেতু 80% তারা, তো এই মিটিংয়ে ভোটাভুটি হলো। তো ভোটাভুটি হয়ে সবাই তো বিএনপির সাথে ম্যাক্সিমামই যেতে চায় না, সবাই জামাতের সাথে যেতে চায়, ওই যে জামাতের শুরুর পলিসি। এখন এই পলিসি অ্যাপ্লাই করার কারণে এনসিপির ওই যে স্বতন্ত্র রাজনীতি, সেই সম্ভাবনাও নষ্ট হলো। আবার যে বিএনপির সাথে যেতে চেয়েছিল সেটিও পারলো না। আরেকটি ব্যাপার ছিল, সেটি হলো যে বিএনপির সাথে যাওয়ার সিদ্ধান্ত তারা অনেক পরে নিয়েছিল,
যে সময় নিয়েছে সে সময় আসলে বিএনপি তার প্রার্থীগুলো ইতিমধ্যে ঘোষণা করেছে। তো এই বিষয়ে বিএনপির একজন খুবই মানে গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, তার সাথে আমি কথা বলছিলাম। আমি বলছিলাম যে ভাই তাদেরকে নিয়ে নেন, যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকগুলো আসন যদি দেওয়া যায় দিয়ে নিয়ে নেন। তো তিনি বললেন যে দেখো রাশেদ, এটা যদি তারা আগে বলতো, আমরা আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ জামাত শিবিরের বাইরে আসতেই চায়নি। এখন শীর্ষ নেতৃবৃন্দ আসতে চাই, কিন্তু আমরা আসন ঘোষণা করে ফেলিয়েছি, আর আমাদের দল তো আসলে মধ্যপন্থী দল, তুমি তো জানোই এই দেশের কালচার কেমন। তা আমরা এখন যদি আসন ছাড়ও দিই, সেক্ষেত্রে অনেক সময় অনেকে বসবে না। উনি একটা কথা বললেন, উনি বললেন, ওনাকে বলা হয়েছিল যে এরকম এই গালাগালি বা গুপ্ত রাজনীতির ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল। সে বলল যে গুপ্ত রাজনীতি করে হচ্ছে বিএনপি। আপনি এটা কি কি অ্যান্সার দিবেন? মানে গুপ্ত রাজনীতি আসলে কি বিএনপি গুপ্ত রাজনীতি করে? বলা হয়েছিল যে আপনারা এটা গুপ্ত রাজনীতি করেন। তো উনি বলছেন না, আসলে বিএনপির মধ্যে বিভিন্ন গুপ্ত আছে। আমি কি সেই নারী নেত্রীর নাম জানতে পারি? আহ, নামটাই জানলেন। আচ্ছা, হ্যাঁ। দেখেন, আপনার বিএনপি কখনোই গুপ্ত রাজনীতি করে না। এখন গুপ্ত রাজনীতি আসলে কোনটা? যেমন ছাত্র শিবির, তাদের আসলে কয়েকটি শাখা রয়েছে বা তাদের রাজনীতির পলিসি রয়েছে। প্রথমত তাদের একটা অংশ প্রকাশ্যে রাজনীতি করবে, একটা অংশ প্রেশার গ্রুপ হিসেবে রাজনীতি করবে, আর একটা অংশ আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে, আর একটা অংশ ক্ষমতাসীনদের মধ্যে মিশে যাবে। তাহলে কয়টা অংশ? চারটা অংশ। চারটা অংশ। এখন এই যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে যায় কেন? চাকরি বাকরির সুবিধা, যাতে করে এই অংশটা যখন আপনার সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে, ভেরিফিকেশনে যাতে করে সমস্যাটা না হয়। দ্বিতীয়ত আর একটা অংশ রাখে পেশার গ্রুপ হিসেবে, অন্যান্য ছাত্র সংগঠন, ভিন্ন মতে যারা রয়েছে তাদেরকে চাপ সৃষ্টি করা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করছি। এবং আর একটা অংশ আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করবে, যেটা আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের আগে যে সময় ছাত্রদল হল কমিটি দিল, সাধারণ শিক্ষার্থীদের লেবাসে তারা কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে আন্দোলন করলো। কিন্তু দেখেন ওই শিবিরের কিন্তু ঠিকই হল কমিটি রয়েছে, সেটার বিরুদ্ধে কখনো আন্দোলন হয়েছে? অর্থাৎ এই ধরনের গুপ্ত রাজনীতি, যে রাজনীতি আসলে অন্যের জন্য ক্ষতিকর বা আপনার পরিচয়টা গোপন করা। এখন বিএনপির ক্ষেত্রে যে কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আসলে গুপ্ত রাজনীতি করে বিএনপি, এটা আসলে কতটুকু সত্য আমি বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন। এখন তিনি কি এই নির্বাসিত জীবনে গুপ্ত ছিলেন, নাকি আসলে তার উত্থানটাই গুপ্ত? দেখেন, তিনি কিন্তু যে সময় বাংলাদেশে ছিলেন প্রকাশ্য রাজনীতি করেছেন। তিনি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ছুটে চলেছেন, মানুষের কাছে গিয়েছেন ওই সময়, এখনও যেভাবে যাচ্ছেন। কিন্তু যে সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বা ১/১১ সরকার যখন ক্ষমতায় আসলো, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। এরপরে তাকে কিন্তু বাধ্য হয়ে নির্বাসিত জীবনে যেতে হলো। এখন নির্বাসিত জীবনটা কেমন ছিল? তিনি কি সেখানে বসে চুপচাপ হয়ে গিয়েছিলেন, নাকি আসলে তিনি মানে অন্য ধরনের গুপ্ত পরিবেশের মধ্যে ছিলেন? দেখেন, তিনি কিন্তু প্রকাশ্যে ছিলেন, দল পরিচালনা করেছেন, কথা বলেছেন, নেতৃবৃন্দের খোঁজখবর রেখেছেন তার জায়গা থেকে। তিনি যদি আসলে বাংলাদেশে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চাইতেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যেহেতু আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসালো, এবং এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটা প্রণব মুখার্জি তার বইয়ে কিন্তু লিখে গিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রতিদিন শেখ হাসিনা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতো? সেটা হলো জনাব তারেক রহমান। তারেক রহমান যদি বাংলাদেশে থাকতো, নিশ্চিত আজকে আমরা যে প্রধানমন্ত্রীকে দেখছি, এই প্রধানমন্ত্রীকে আপনি আমি দেখার সুযোগ পেতাম না। তাকে অবশ্যই ফাঁসিতে ঝোলাতো শেখ হাসিনা। কারণ আওয়ামী লীগ জানতো, বাংলাদেশে যদি বিএনপির রাজনীতি বেঁচে থাকে, সেটা জনাব তারেক রহমানের মাধ্যমেই বেঁচে থাকবে, তার নেতৃত্বে, তার হাত ধরে। এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী একসময় না একসময় হবে। শেখ হাসিনা এইটা বুঝতে পেরেই কিন্তু দেখবেন তার চরিত্র হনন করা, তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা। ঠিক যে ধরনের মন্তব্য শেখ হাসিনা করত, এনসিপির নেত্রী একই ধরনের মন্তব্য করেছে, জামাত ইসলামের নেতৃবৃন্দও একই ধরনের মন্তব্য করেছে। দেখেন, আমি দেখছি আওয়ামী লীগের ফেসবুক পেজ, সেখানে জনাব তারেক রহমানকে নিয়ে, বিএনপি সরকারকে নিয়ে যেভাবে সমালোচনা, মিথ্যাচার, প্রপাগান্ডা, এমনকি বিষোদ্গার করা হচ্ছে, ঠিক একই ধরনের সমালোচনা জামাত ইসলাম, এনসিপি নেতৃবৃন্দ করছে তাদের ফেসবুকে। তার মানে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে ওই 16 বছরের যে ফেসিবাদ, ওই ফেসিবাদের ভূত এখন আমাদের যারা বিরোধী দলে আছে তাদের ঘাড়ে চেপে বসেছে।